ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর তালিকায়, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছে আমি মজুমদার জুয়েল। নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারি মানে রমজানের আগে ভোট হচ্ছে বলে ঐকমত্য হয়েছে, তেমনটাই আমাদের জানানো হয়েছে। তবে এর আগেই সংস্কার এবং বিচার প্রক্রিয়া দৃশ্যমান অগ্রগতির প্রসঙ্গ সামনে আছে। সংস্কারের জন্য অবশ্য ঐকমত্য কমিশন গেল কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছে। দ্বিতীয় পর্বের বৈঠকও চলছে। আজকের বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ প্রসঙ্গে বড় ধরনের ঐকমত্য হয়েছে। তবে শুধু পরিবর্তনের অঙ্গীকার ব্যক্তি বা দলকে কতটা শোধরাবে সে প্রশ্ন তো আছেই। এদিকে কমিশনের আজকের বৈঠকে জামায়াতের অংশ না নেওয়া নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, যদিও কাল তারা অংশ নেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এরই মধ্যে এনসিপি ও গণ অধিকার পরিষদ কমিশন এবং প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা কিভাবে বিএনপির দিকে ঝুঁকে যাওয়া হলো সেটি অবশ্য প্রশ্নবোধকই থেকে গেল। সেখানে আবারও অনৈক্যের গন্ধ কি জোরালো হচ্ছে? এসব বিষয়ে আজকে আলোচনার বিষয় ঠিক করেছি। পরিবর্তনের ঐকমত্যে ব্যক্তি বা দল কতটা শোধরাবে। আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনজনকে স্বাগত জানাই আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্সকে দিয়ে শুরু করি। আজকের আলোচনায় যেহেতু আপনি এই তিনজনের মধ্যে আপনি একমাত্র উপস্থিত ছিলেন, সে জায়গাটা ওই যে আমরা আজকে যে বিষয়টা ঠিক করেছি, পরিবর্তন ঐকমত্যে ব্যক্তি বা দল কতটা শোধরাবে, মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরেন যারা সংসদে গেল, বিএনপি ধরেন আগামীতে সংসদ বড় দল হিসেবে ক্ষমতা গ্রহণ করলো এবং তারা একটি বিষয় সংসদে উত্থাপন করলো, সেখানে দলের এমপিরা এই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেবে, কতটুকু আসলে সম্ভব? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা এখানে উত্থাপন করলেন, এইগুলো অ্যাকচুয়ালি আপনি কাল পরশু আপনি সব কিছু যদি আশা করেন, আমাদের যা বাস্তবতা সেটা আশা করে লাভ নেই এবং ঠিকও না। কারণ এগুলো বাস্তবে নির্ভর করে অনেক বিষয়ের উপরে। তার মধ্যে একটা কথা খালি বলা যায়, সেটা হচ্ছে যে আমাদের মানে কি বলে, আমাদের সংস্কৃতির মান কতটুকু উন্নত হচ্ছে। সেই সংস্কৃতির মান উন্নতির মধ্যে ধরেন যিনি এমপি হবেন তিনি কি ভূমিকা নিচ্ছেন, দল এবং দলের নেতৃবৃন্দ তার সাংস্কৃতিক মান ওইটাকে কিভাবে নিচ্ছে। এখন যদি তাকালেই ইঙ্গিত অন্য রকমের হয় এবং যার দিকে তাকালেন তিনিও যদি এটাকে উপেক্ষা না করতে পারেন, তাহলে তো আপনি এটার ভূমিকা নিতে পারবেন না। এখন বিষয়টা দাঁড়াইছে, যেহেতু অনেক দিন ধরে আমাদের কতগুলো সংকট ছিল, তো সেই জন্যে আপনি দ্রুত এর উত্তরণ ঘটাতে পারবেন বলে মনে হয় না। কিন্তু যেটা দরকার তার মধ্যে অগ্রগতির একটা ধাপ হয়তো আমরা এটাকে বিবেচনা করি এবং এটাকে আমরা যথাযথ মনে করব যে অনেকগুলো আইনের ফাঁকফোকর দিয়ে আমরা যদি ধরেন কণ্ঠকে স্তব্ধ করে রাখার কাজটা করি, তাহলে তো আপনি অনেক কিছু ইচ্ছা করলেও পারবেন না। তা সেই ব্যারিকেডটা আপনি ভাঙলে অনেক কিছু হয়তোবা করা যাবে, কিন্তু সংকট তো থেকে যাবে। যে বললাম, কালচার যদি এরকম না হয়, ধরুন 70 অনুচ্ছেদ, যদিও আমি এই আলোচনাটার আগে এটাই বোধহয় আমার বলে রাখা একটু সঙ্গত হতো, এই জন্য আমি একটু পেছন ফিরে খালি বলি। ঐকমত্য কমিশনের আমন্ত্রণে আমরা গিয়েছি, এটা তো পুরনো খবর, অনেক পুরনো খবর। আমি আজকে যেটা অ্যাকচুয়ালি নাথিং নিউ আমি বলবো এই অর্থে, ওটা কিন্তু অনেকদিন ধরে যে আলোচনা হচ্ছে সেটা অঙ্ক করলে এই দুইটা পয়েন্টে আগে ঐকমত্য ছিল। ওনারা এমনিও বলতে পারতেন, ওনারা হয়তো আরও ভেবেছিলেন, কিন্তু এই পয়েন্টে ঐকমত্য হয়েছে, সেটাকে আমি পজিটিভ মনে করি। কিন্তু এটা ঐকমত্য হওয়া মানে হয়ে যাওয়া নট দ্যাট। করবে কে? এক্ষেত্রে আমরা যেমন পরিষ্কার করে আজকেও বলেছি এবং প্রথম থেকে বলে এসেছি, আগামীতে নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করবে। নির্বাচিত সংসদ ক্লিয়ার। তাহলে নির্বাচিত সংসদের জন্য এইটা একটু ঐক্যমতের ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা এটা হইলো যে ভাই তুমি এরকম সব দল মিলে ঐক্যমত্য হয়েছো, তুমি 90-এর মতো 3 জোটের রূপরেখা বা আচরণবিধিতে যেটা বাতিল করে দিছিলে আর করোনায়, সেটা তুমি করতে পারবে না। এইটা হয়তো পজিটিভ, ক্লিয়ার। যদি আমি বলছি, যদি শব্দটা বলছি কারণ এগুলো তো পার্লামেন্টের উপরে নির্ভর করবে এবং তখন যাওয়ার পরে যারা জিতবে তাদের বাস্তবতাই। অনেক সময় স্বাক্ষর করলেও যে রক্ষিত হবে সেটা অন্য আলোচনা, কিন্তু যাই হোক, এটা আমি বললাম যে তাহলে আমাদের পয়েন্ট ওইটাই। এবার আসি আগে যেখানে এসে আমি থেমে গেছিলাম। এখন ধরেন সাধারণভাবে একজন নির্বাচিত হলো
এইটাকে কেন বলা হচ্ছে যে সংসদ সদস্য বা যারা নির্বাচিত হচ্ছেন অনেক সময় নিজের স্বকীয়তা থাকে না, হা ভোট আর না ভোট, মানে সরকারে থাকলে হা ভোট, বিরোধী থাকলে না ভোট, এটার মধ্যেই শেষ হয়ে যায়। তা সেই জায়গাটা অন্ততপক্ষে তিনি এই বিষয়গুলো কথা বলতে পারবেন। এখন ধরেন দলের কালচার যদি এরকমের হয়, আচ্ছা ঠিক আছে তুমি এটা বললা, তাহলে আগামী ভোটে আমি তোমার মনোনয়নে দেখবো। এখন আমি বুঝেছি, আমিও সেটাই বলতে চাইছি। তো এখন উনিও যদি এইটাই ভোগেন এবং দলও যদি নেতৃত্ব এরকমের ভাবেন, তাহলে তো আপনি এই দুইটা মূল্যহীন হয়ে যাবে। যার জন্য বলেছি এইটা আপনি 2-4 দিনে পারবেন না, এটা একটা উন্নততর কালচার লাগবে। আরেকটা পয়েন্ট বলি, আরেকটা কথা বলি, যেটা এটা আমাদের দুঃখের কথা, আমি ক্ষোভের শব্দটা বলতে আর চাই না, যে আমাদের অনেক সময় ঐক্যমত্য কমিশন এমন 2-4টা কথা এনে মানুষের সামনে একটা, আমরা এটা ওনাদেরকে মিটিংয়ে বলেছি বলে আমি কথাটা বলছি, ওই যে এর আগে 2 দিন যে ওনাদের সাথে অন টু অন আলোচনা ওইখানে বলেছি বলে কথাটা বলছি। আমরা বললাম আপনারা অনেক ক্ষেত্রে একটা ভুল পারসেপশন করছেন কিনা ভেবে দেখেন। তো কোনটা? আপনার এরকম একটা আইনে মানুষের কাছে মনে করছেন সব হয়ে গেল, এইটা তো হয় না। তা আপনাকে তো এর সাথে অনেক কিছু জড়িত, সে আলোচনা করছেন না কেন? ধরুন আমি একটা উদাহরণ দিই, যারা এমপি হবেন, যদি বিষয়টা দাঁড়াতো যে এমপি সাহেবরা হলে আমাদের সংবিধান অনুযায়ী এখনো যেটা আছে, আইন প্রণয়নটার প্রধান কাজ এবং জাতীয় মানে রাষ্ট্রের যে পরিচালনা সেই কাজটাই তারা করবেন। তা যদি আমরা করতে পারতাম যে এমপি সাহেবরা এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, তিনি এইগুলো করতে পারবেন না, দরকার হলে তার যা বেতন ভাতা দিচ্ছেন আপনি বাড়ান, আমি বোঝার জন্য বলছি। তাহলে আপনি যারা এটা করতে চান এমপিগিরি, মানে কি বলবো, এই যে একটু অন্য ভাষায় মানুষ বলে যে কি, মানে আপনি নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, শুধু আমি তা বলতে চাই না, ওই নেগেটিভ বলছি না, যিনি আরো বেশি উন্নততর জনগণের জন্য কাজ করতে চান, তাহলে কিন্তু এক ধরনের জায়গা হতো যে পুরো সিস্টেমটা আপনি পাল্টালে তখন কিন্তু উনিও আপনি নেগেটিভ হতে পারতেন না, উনি ওনার কথা বলে যেতেন এবং দলও বুঝতো যে আমাকে তো এই ধরনের লোকই দরকার যে আসলে আইন প্রণয়ন। তার মানে এর সাথে অর্থ সহ নানা ঘটনাগুলো জড়িত এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং উন্নততর কালচারের ব্যাপার। যে কথাটা ঘুরে ফিরে আসছে, যদি নেতা তো পরবর্তীতে এমপি হওয়া বা মন্ত্রী হওয়ার একটা লোভ থাকে, সেখানে আমি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাব কি? কাগজে আছে, আমাদের সনদে সই করলাম, সাধারণত তো দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যায় না, কিন্তু কিছু বিধান থাকে আমাদের সংবিধানে বা যে কোনো কিছুতে। বিধানগুলো কখন প্রয়োজন হয়? যখন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, তখনকার জন্য কিন্তু বিধানগুলো কাজে লাগে। এমনি তো সাধারণত নিয়ম তো সেটাই, সবাই দলের সিদ্ধান্তের আলোকে চলবে বা দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাও তো হয়, একটা সংশোধনী কমিটি আছে না প্রত্যেক দলের, একটা যে সিদ্ধান্ত হওয়ার আগে তো নিশ্চিত সংসদীয় কমিটিতেই পাশ হয়। আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার যেটা সাধারণ নিয়ম, সেটা হচ্ছে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু সবাই যখন একমত হয়ে যাবে তখন সেটাও আমার সিদ্ধান্ত, আমাকে সেই সিদ্ধান্তের সাথে একমত হতে হবে। কিন্তু এই বিধানগুলো বেসিক্যালি, যেটা প্রিন্স ভাই যেভাবে বললেন, আমি একটু ব্যতিক্রমভাবে ভাবছি, এই সমস্ত বিধানগুলো কিন্তু ক্রাইসিস পিরিয়ডেই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যে ধরেন দলের মধ্যে কোনো একটা বিশেষ ইস্যু নিয়ে খুব সিরিয়াস জাতীয় পর্যায়ে এসে গেল, তখন দলের বিরুদ্ধে দাঁড়ানোর যে একজন সংসদ সদস্যের যে গার্ডস দরকার বা জাতির ক্রান্তি লগ্নে যে তার ভূমিকা রাখা দরকার, তখন তিনি যাতে এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন। এটাই হচ্ছে আমি যতটুকু বুঝে থাকি যে এই ৭০ অনুচ্ছেদের আমরা যে সংশোধনীটা এনেছি, এটাই বেসিক্যালি তখন কাজ করবে। সাধারণ প্রতিদিন নানা ধরনের ভোট হবে, নানা ধরনের আলোচনা হবে, এটা সেটার ক্ষেত্রে না। এগুলো হবে যখন সংসদে, ধরেন আমি উদাহরণ দিতে গেলে তো অনেক লম্বা কথা চলে আসবে, মানে এমন একটা সিচুয়েশন তৈরি হলো, সে ফর এক্সাম্পল ধরেন তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল করবে সরকার, ঠিক আছে, বাট এটা জনগুরুত্ব সম্পন্ন বিষয়, এটা দলের বিষয় না। তখন একজন সংসদ সদস্য কিন্তু দলের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, বলতে পারেন যে না, এটা জাতীয় স্বার্থে আমি এটা দলের বিরুদ্ধে গেলাম, কিন্তু দৈনন্দিন বিষয়ের সাথে রিলেটেড না। তো এই যে আমরা যে বললাম ৭০ অনুচ্ছেদের দুটো জিনিস, একটা হচ্ছে আস্থা ভোট আর অর্থ বিল। অর্থ বিলটা যেহেতু বাজেট সহ অন্যান্য বিষয়গুলো আছে, আর আস্থা ভোটটার বিষয়টা তো আমরা বুঝতেই পারছি যে কখনো আমাদের দেশে হয় নাই, যদি কখনো হয় আর কি, যদি কখনো হয়, এটা আমরা রেখেছি যে তাইলে আবার গভর্নমেন্ট আনস্টেবল হয়ে যাবে, মানে গণতন্ত্রের আবার অধিক চর্চা করতে গিয়ে যাতে ভারতে যেরকম বিক্রি হয় হুমকির সম্মুখীন হয়ে না যায় সেটা। আদার দেন যদি আপনি মানে সংসদ সদস্যদেরকে স্বাধীনতা দেন, তাহলে তারা বিভিন্ন আইনের ক্ষেত্রে তার স্বাধীনতাটা প্রয়োগ করতে পারবেন। সংসদ সদস্যের একটা ব্যক্তিগত তার বোধ, বিশ্বাস, গণতন্ত্র চর্চার বিষয়টা সেখানে দাঁড়ায়। তো এই সমস্ত ব্যাপারে
আমরা যেটা মনে করি যে যেমন আমাদের এখানে কিন্তু অনেকগুলো আলোচনা এসেছে, যেটা বিএনপি আলোচনাটা তুলেছে যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এবং আপনার সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংসদ সদস্যরাও ভোট দিতে বাধ্য হবেন দলের চিন্তা। এটা কিন্তু অন্য কোনো দল একমত হয় নাই, ফলে এটা কিন্তু গ্রহণ হয় নাই। এটাকে একটা মানে আলাদা করে একটা দ্বিমত আকারে বা ভিন্ন পরামর্শ আকারে এটাকে অন্তর্ভুক্ত করার চিন্তা হয়েছে জাতীয় সনদ যেটা তৈরি হচ্ছে সেখানে। কিন্তু শুধু এই দুইটা জায়গায় সবাই একমত হয়েছে, আস্থা ভোট এবং অর্থ বিলের ব্যাপারে সেখানে সবাই সেই জিনিসটা পরিষ্কার। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ওই যে সে জায়গাটায় কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নাই, এরকম যদি হয়ে যায়, আসলে কেতাবি কাগজের মধ্যে থাকলো, ফাইনালি আসলে চর্চার মধ্যে গিয়ে আমরা পারলাম না, সেটা কি পারবো আসলে আমাদের দেশে যে দলীয় যে চর্চা সেই জায়গাটায়? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক মঞ্জু ভাই, প্রিন্স ভাই, তাদেরকেও ধন্যবাদ। ওনারা খুব সুন্দর করে আপনার মনে করেন আর্টিকেল 70 নিয়ে যে এমফোসিসটা দিয়েছেন বা আলোচনা যেটা হচ্ছে সমকালীন যে প্রসঙ্গের মধ্যে এসছে আর্টিকেল 70। আমি একটা কথা আমি অনেস্টলি বলি, আমি আর্টিকেল 70 নিয়ে মনে করেন যে এত, তার মানে কি আজকের দিনের ফোকাল পয়েন্টটাই ছিল আর্টিকেল 70 অনেকটা। হ্যাঁ, এর আগেও হয়েছে। তার মানে কি আমি 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 আই এম নট অ্যাওয়ার অফ দিস থিংস, হোয়াট ইজ গোয়িং অন। কারণ কেন আমি কনসার্ন না, কেন কনসার্ন না, আমার সিনিয়র প্রয়াত খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ সাহেব, সিনিয়র অ্যাডভোকেট, খুব নাম করা লয়ার, নামজাদা লয়ার। আমার জানা মতে বাংলাদেশে এখনো প্রথিতযশা একজন আইনজীবী, প্রথিতযশা কিনা আমি জানি না, খুব চালু বলে না বাজারে এইটার এই প্রোডাক্টের কাটতিটা অনেক বেশি, এ ধরনের একজন আইনজীবী। উনি 39টা গ্রাউন্ড নিয়েছিলেন একটা মামলাতে, যে প্রসিডিংসটাকে আপনার স্টে করানোর জন্য। তো স্যার জিজ্ঞেস করছেন কয় যে তুমি কয়টা গ্রাউন্ড নিছো? কয় স্যার 39টা। তো উনি দেখে টেকে বললেন, কয় 3টা ইজ এনাফ, 3টা ইজ এনাফ একটা মামলাকে স্টে করানোর জন্য। রুটটাতে আপনাকে যেতে হবে। ক্যান দিস অ্যামেন্ডমেন্ট of Article 70 facilitate the democracy and beauty of the parliamentary democracy of this country? আগে ছিল না, এখন পরিবর্তন হতে হয়তো। এখনকার কথাও বলছি না আমি, আপনি এখন থেকে আরো 50 বছর পরেও আপনি কি ফ্যাসিলিটেট করতে পারবেন? কারণ কালচারটা আমাদের ওরকম, তাই না? সে জায়গাটাতে মানুষ কিন্তু আর্টিকেল 70 কি সেটা বোঝে না। মানুষের দরকার কি? গুড গভর্নেন্স, আইনের শাসন, রুল অফ ল, গুড গভর্নেন্স, আপনার এই সমস্ত বিষয়গুলো। আপনি যে আর্টিকেল 70 আপনি সংশোধন করবেন বা যা কিছুই করেন না কেন, একটা জিনিস কি ইউনিক জিনিস কি, সবগুলো রাজনৈতিক দল মোটামুটি ভাই একটা এমিকেবল সেটেলমেন্টের মধ্যে এসছে, যে একটা কি অর্থ বিল আর একটা হচ্ছে নো কনফিডেন্স, এই দু জায়গাতে এসছেন। এটা যেটুকু ফ্যাসিলিটেট করবে সেটা হবে কি, যে আপনার প্রাণবন্ত একটা সংসদ হবে। প্রাণবন্ত সংসদ হওয়া এক জিনিস, আর প্রাণবন্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আরেক জিনিস। ব্রিটেনে কিন্তু আপনি মনে করেন যে পার্লামেন্ট বলে একটা আছে, চ্যানেল আছে, আমাদের দেশেও কিন্তু আমরা দেখেছি যে জাতীয় সংসদ, কিন্তু সেখানে হয়েছে কি খিস্তি খেউর। রাজনৈতিক নেতাদের চরিত্র হননের জন্য যে পরিমাণ সময় আপনার ক্ষেপণ করা হয়েছে, এসির বিল দেওয়া হয়েছে সংসদ চালানোর জন্য, এটা টু মাচ আপনার মানে কস্টলি, উই কুডন্ট অ্যাফোর্ড দ্যাট মাচ অ্যামাউন্ট। আমরা তো ওটা চাই না। আমরা কোনটা চাই? আমরা ভালো শাসন চাই। আপনি মনে করেন যে মানুষ সেবাটা পাবেন, আইনের শাসনটা সুনিশ্চিত হোক, সুশাসনটা সুনিশ্চিত হোক, এটাই কিন্তু আমরা চাই। ওই আর্টিকেল 70-তে যে মঞ্জুবা এবং প্রিন্স ভাই দুজনেই বলেছেন যে পরের বার তো নমিনেশন নিয়ে তো টানাটানি পড়বে। তো সে কি আপনি যতই দেন না আর্টিকেল 70 নিয়ে, সেপারেশন অফ জুডিশিয়ারি, এটা তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেব সেই মাজদার হোসেন মামলায় মনে করেন যে আপনার অনেক আগে এই কাজটা করে গেছেন। কিন্তু কি এই যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট জাজ সাহেবটা কি এনজয় করেছেন? করেন নাই। আমি উদাহরণ নিজে বলতে পারি, কারণ আমি একজন লয়ার, আমি সুপ্রিম কোর্টে ব্যস্ত থাকি, আমার অনেকগুলো মামলা আমার বিরুদ্ধে। তা আমার লয়ার আপনার মনে করেন যে 205 যে উকিলের মাধ্যমে হাজিরা দেওয়া, তো সে মনে করেন যে ম্যাজিস্ট্রেট সাহেব দিতে পারেননি। তো এক পর্যায়ে তিনি বলেছেন এক জায়গাতে যে অসীম ভাই যেন মনে কষ্ট না নেয়, আমার তো ঘাড়ে দুইটা মাথা নেই। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিও আছে, সেপারেশন অফ জুডিশিয়ারিও আছে, কিন্তু সে পারে না। কারণটা কি? ঢাকা শহরে সে একটা বাসায় থাকে, তার বউ ছেলে মেয়েরা ঢাকা শহরে থাকে, তার ছেলে মেয়েরা ঢাকা শহরের ভালো স্কুলে লেখাপড়া করে, তো সে কোনো কালে মফস্বলে যাইতে চাইবে না। এটাই হচ্ছে যে বাস্তবতাটা। তা আপনার এই আর্টিকেল 70 আপনি তারা যদি বলে দেন যে তুই আমার বিরুদ্ধে দে বাবা, যতগুলো পারস তুই জাল ভোট দে, তাও সে দেবে না। এগুলি প্র্যাকটিক্যাল না। অন্য জায়গায় করেন সংস্কার।
কেন খামাখা, ওই যে আমার স্যার বলছিলেন যে 3টা মূল গ্রাউন্ড নিয়ে নাড়ানাড়ি করা, বাকি 36টা নিয়ে গুতাগুতি করার দরকার নেই। রাইট, আমি ওই জায়গাতেই একদম একদম পরিষ্কার। আমি একটু একটা বিরতি নেব, বিরতি নিয়ে এসে একটু আজকের বৈঠকের পরে আপনাদের ব্রিফিং থেকে একটা জিনিস পেলাম, দুটো দল বলেছে ঐক্য কমিশন, ঐকমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টা তারা নাকি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে বিকজ অফ বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে লন্ডনে বৈঠক করে এসছেন। একটা নেতার সঙ্গে বৈঠক, তাতে নিরপেক্ষতা হারিয়ে যায়? আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। একটা বিরতি নিয়ে এসে উত্তর নেব। দর্শক আপনারা থাকবেন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আছেন আপনারা। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি পরিবর্তনের ঐকমত্যে ব্যক্তি বা দল কতটা শোধরাবে শিরোনামে। মঞ্জুর রহমান মঞ্জু, আমি যে প্রশ্নটা করে গিয়েছিলাম, নিরপেক্ষতা মানে একটা দলের নেতার সঙ্গে আলোচনা হতেই পারে, সেটি দেশ বিদেশ, উনি তো আর বিদেশি কেউ না, সেটা নিয়ে প্রশ্ন জামাত গোসা করে আজকে আলোচনায় যায়নি, এরকমই একটা আলোচনা আছে। নিরপেক্ষতা হারানোর মতো দেখেন কিছু? না দেখেন, কিছুদিন আগে আমরা দেখলাম যে বিএনপি অভিযোগ করছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে উনি একটা বিশেষ দলের প্রতি ওনার স্নেহপ্রবণ। আবার আজকে দেখলাম ওরাই অভিযোগ করছে যে উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে আলাপ করে উনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা ইলেকশনের ডেট নির্ধারণ করে ফেলছেন। তো আমাদের দেশে তো এই প্রবলেমগুলো আছেই, যে আপনি এদিকে গেলে উনি এই পক্ষে, এদিকে গেলে এই পক্ষে। বরং এটাতে বোঝা যাচ্ছে যে উনি এখনও পক্ষপাত দুষ্টতায় দুষ্ট হন নাই। এখানে আমি যেটা দেখলাম যে প্রফেসর ইউনূস তো শুধুমাত্র তারেক রহমানের সাথে মিটিং করার জন্য লন্ডন যান নাই, এবং ওনার সাথে মিটিং করার শিডিউলটা হয়েছে প্রফেসর ইউনূসের আপনার এই শিডিউলটা ডিক্লেয়ার হওয়ার অনেক দিন পরে। ওনার সফর ঠিক হওয়া যখন পাবলিকলি আসলো, তখনই কোনো জায়গা থেকে আলোচনা আসলো প্রফেসর ইউনূস যেহেতু লন্ডন যাচ্ছেন, উনি কি তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন কিনা বা তারেক রহমান সম্মত হবেন কিনা। আমরা যেটা জেনেছি, ভালো সঠিক বা ভুল সেটা আরও আপনারা ভেরিফাই করতে পারেন। প্রথম হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কেউ এই কথাটা ইনিশিয়েট করেছেন যে স্যার যেহেতু যাচ্ছেন, তারেক রহমানের সাথে একটা সাক্ষাৎ হলে ভালো হতো। তো পরে সেটা প্রফেসর ইউনূসকে প্রপোজ করা হয়েছে, প্রফেসর ইউনূস দ্বিমত করেন নাই। এরপরে সেটা বিভিন্ন সোর্সে বিএনপির সাথে আলাপ করা হয়েছে, বিএনপির মহাসচিব সেটা ফ্যাসিলিটেট করেছেন। ফাইনালি আমরা দেখলাম বিএনপি স্ট্যান্ডিং কমিটি, আমরা যেটা পাবলিকলি দেখেছি, স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ ওনাদের মিটিংটা হবে। এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, গতকালকে আমি একটা পত্রিকায় দেখলাম যে যেই ডিক্লারেশনটা ওনারা দিয়েছেন, সেই ডিক্লারেশনটা নাকি 2 দিন আগে স্থির হয়েছে। এবং এরপরে ভেতরের কি আলোচনা, এগুলো কিছু আলোচনা ছায়া, কিছু স্কুপ নিউজ আসা শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূস লন্ডন গেলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে অবস্থান করছেন, একটা সৌজন্য সাক্ষাৎ অসুবিধা কোথায়? জামায়াতুল আমির যখন লন্ডন গিয়েছেন, উনি তো দেখলাম বেগম জিয়াকে দেখতে গিয়েছেন, তারেক রহমানের সাথে দেখা। আমি যখন লন্ডন গিয়েছি তখনও দেখা করেছি, উনি হয়তো লন্ডন গেলে উনিও দেখা করেন। এবং কথা হচ্ছে এটা তো একটা স্বাভাবিক সৌজন্যতা। এখন ধরেন স্বাভাবিক সৌজন্যতা যখন আমার সাথে প্রিন্স ভাই যখন দেখা হয়, ব্যক্তিগত কিছু আলাপের পরেই তো আমরা রাজনৈতিক আলাপই করি, ঠিক না? আমাদের সাথে পরস্পরের সাথে যখন দেখা হয়, 2-1টা আলাপের পরেই তো আমরা রাজনৈতিক আলাপ করি। তাহলে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যখন সাক্ষাৎ হবে, সেখানে তো বাংলাদেশের রাষ্ট্র নিয়ে যদি আলোচনা না হয়, আমরা তো সমালোচনা করব। সেটাই অবশ্যই। আচ্ছা, তো সেখানে আলোচনা যেটা হয়েছে, এখন প্রশ্নটা হচ্ছে সেখানে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। আমরা যে ঘোষণাপত্রটা দেখলাম উভয় পক্ষের, সেখানে আমরা কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত দেখিনি। হ্যাঁ, আমরা একটা অগ্রগতি দেখেছি। অগ্রগতিটা কি? বিএনপি ছিল ডিসেম্বরে, বিএনপি সেখান থেকে এগিয়ে এসে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির দিকে প্রফেসর ইউনূস ছিলেন এপ্রিলে, এর আগে উনি ডিসেম্বর থেকে এপ্রিলে এসেছেন, এপ্রিল থেকে উনি এগিয়ে এসে উনি কিন্তু নিশ্চিত করেন না, এখনো বলেন না, কিন্তু উনি কিন্তু এপ্রিলের কথাটা লিখেছেন সেখানে, যে উনি এপ্রিলের নির্বাচনের কথা ঘোষণা করেছেন, তবে ইফ বাট ইত্যাদি ইত্যাদি যদি হয় তাহলে সেটা ফেব্রুয়ারিতে হতে পারে। এখানে আমরা দেখেছি এটা কাছাকাছি এসেছে। আমি যেটা দেখলাম যে জামাত বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যে অভিযোগটা তুলেছে বা ওনাদের যে কথাটা, এটার কিছুটা ভ্যালিডিটি আছে। ওনারা বলছেন যে একটা সরকার একটা রাজনৈতিক দলের সাথে একটা যৌথ ঘোষণা দিতে পারে কিনা। আচ্ছা, আমার কাছে এই প্রশ্নটার ভ্যালিডিটি আছে, যে এটা একটু আমরা দেখিনি, আগে হয়নি এই ধরনের কিছু। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে তো আগে অনেক কিছু হয়নি, তেমন কিছু তো হচ্ছে। ধরুন অন্তর্বর্তীকালীন সরকার তো আগে ছিল না, আমাদের
সেনা প্রধান মিটিং ডেকেছেন ক্যান্টনমেন্টে, রাজনৈতিক দলের নেতারা তো গিয়েছেন। এবার হলে এমন কি ক্ষতি হয়েছে? জি, ইভেন জামাতের আমিরও কিন্তু কিছুদিন আগে আমি দেখলাম সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। তো এটা তো একটা ক্রাইসিস পরিস্থিতির কারণে আমরা কেউ এটাকে মাইন্ড করিনি। জি। তো সেজন্য আমি বলছি যে ওই যে বলে না দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তো আমার কথা হচ্ছে যে এই জায়গাটা হয়তো ব্যত্যয় হয়েছে, ঠিক আছে, কিন্তু এখান থেকে যে আমরা একটা কনক্রিট একটা নিশানা পেলাম, এটা তো আমি দেখলাম দেশের জাতির মানুষ তো ভালো হলো। যে ভালো কিছু রহিনুল পেয়েছে। প্রিন্স, আপনি কি মনে করেন? না, সাধারণভাবে একেবারে খুব আমার মনে হয় এটা সহজ মানুষই যেটা বোঝে। যখন সময় হয় কি রাজনীতিতে সবাই অন্তপক্ষে আমি মানতে রাজি না, কিন্তু বিরাট অংশ হচ্ছে নিজেদের লাভালাভ বিবেচনা করে কথা বলে। এটাই তো আমাদের রাজনীতি, এবং একটু আগেও যেটা বললাম একটা উন্নততর সংস্কৃতি না হওয়া পর্যন্ত, এবং রাজনীতি শুধু লাভালাভ এই জায়গা থেকে যদি ফিরে না আসে এই সংকটগুলো চলতে থাকবে। তা সেটাই ঘটছে। সুতরাং আমি এর বেশি এইখানে মানে নতুন কিছু আমি এটা দেখি না। কিন্তু দেখবেন এইটা থেকে মান অভিমান আবার নিজেদের কিছু সুবিধা যখন বিবেচনা করবে সেটাই, এইটাই তো হচ্ছে আমাদের রাজনীতির জন্য একটা ক্ষতিকর প্রবণতা। Right. এবং যদি বলেন যে সাধারণ মানুষ বা অন্যরা বা একটু উন্নততর চিন্তার মানুষ, তারা রাজনীতির প্রতি অনেক সময় নেগেটিভ হয়, আস্থাহীন হয়, এই সমস্ত কারণে তো। কারণ মানুষ বোঝে না, এটা কিন্তু ভুল বিবেচনা। মানুষ কিন্তু সবই বুঝতে পারে। কারণ যখন দেখে যে আমরা নিজেদের সুবিধার বিবেচনায় যেটাকে ইয়েস বলছি, আবার নিজেদের সুবিধা যখন হচ্ছে না তখন নো বলছি, রাইট। এই জায়গায়। এবং এইখানে আমাদের জন্য একটা প্রবলেম হয়, অন্তত পক্ষে আমি যদি বুঝিয়ে থাকি, সেটা হচ্ছে কি জানেন, যখন একটা নীতিগত পজিশন নিয়ে কথাবার্তা বলি, সেটা তো আলাপ আলোচনা হইতে হবে। যেমন ধরুন এবারের আলোচনায় আমরা বলেছিলাম যে দেখেন এইখানে আমরা ঐক্যমত্যের জন্য আলোচনা করতে পারি, কিন্তু মনে রাখতে হবে আমাদের বিভিন্ন দলের বিভিন্ন নীতি আদর্শের উপরে ভিত্তি করে আমরা আছি। সুতরাং আপনি তো একটা কথা বলার মধ্য দিয়ে এখানে বিতর্কের আসর করে কিন্তু ঐক্যমত্য করতে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে। আপনি কতগুলো কমন বিষয় আছে যে সেইটুক করতে পারবেন, কিন্তু আপনি আমার যেটা নীতিগত অবস্থান সেখানে তো ঐক্যমত্য করার দরকার নেই, বরঞ্চ সেইটা হবে জনগণের উপরে ছেড়ে দিতে হবে যে আমি যে নীতিতে চলতে চাই জনগণ যদি আমাকে অ্যাকসেপ্ট করে আমি তখন বাস্তবায়ন করব, ওটা ছেড়ে দিতে হবে। কিন্তু সেইটার বাইরে যে যদি আমি মনে করি যে যারা ক্ষমতাসীন বা এই জায়গাটা আছে তাদের কাছ থেকে আমি লাভের পরিমাণটা নিয়ে নেব, তখন এই ধরনের সংকটগুলো হয়। নাসিরউদ্দিন ওসিম, আপনি তারেক রহমানের সাথে বৈঠককে নিরপেক্ষতা হারানো দেখেন কিনা? না, আমি এ ধরনের কোনো বিষয় দেখি না। মঞ্জু ভাই যেটা বলেছেন, প্রিন্স ভাই সেই কথাটা বলেছেন, উনি গিয়েছেন, এটা অনেকটা এক ধরনের রদ দেখা কলা বেচার মতো আর কি অবস্থা। এবং সংগত কারণে মনে করেন যে সর্ববৃহৎ রাজনৈতিক দল, মনে করেন যে গণতান্ত্রিক আন্দোলন, ফেসিস্টদের বিরুদ্ধে মনে করেন যে তিনি দীর্ঘ এতটা বছর আন্দোলন করেছেন, কারাভোগ করেছেন, সমস্ত কিছু মিলিয়ে সে ধরনের একজন মানুষের সঙ্গে আমাদের বাংলাদেশের শীর্ষ কর্তা ব্যক্তি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শীর্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, এটাতে আমি খুব ভুলের বা দোষের কোনো কিছু দেখি না। আপনি দেখেন যে যাদের কোনো রেজিস্ট্রেশন হয়নি, একটা নতুন প্রজন্মের কিছু রাজনীতিবিদরা যারা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার আগেই মনে করেন যে একটা কৃতিত্ব পেয়েছেন জুলাই আগস্টের আন্দোলন দেওয়ার মধ্য দিয়ে, আমরা তাদেরকে তো স্যালিউট জানাই, যেটা নিয়ে আমরা সমালোচনা করি না। তাদের একজন নেতা, তাদের আহ্বায়কের মুখ থেকে এসছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার পদত্যাগ করতে চেয়েছেন, তাহলে তো ওনার যে এক্সেসটা আছে, তাহলে তারেক রহমানেরও সঙ্গত কারণে মনে করেন থাকাটা স্বাভাবিক। এটা বাংলাদেশের জনগণ পজিটিভলি নিয়েছে এবং আমি তো সাধুবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যে উনি যে নাহিদ ইসলামের সাথে সাক্ষাতের বিষয়টা আপনার সমালোচনা করেন। আমরা সমালোচনাটা করেছি এই জন্যই যে আরো তো অনেকগুলো রাজনৈতিক দল আছে, তো বাংলাদেশে তো তারেক রহমান সাহেব বাংলাদেশে নেই, বাংলাদেশে তারেক রহমান সাহেব নেই, কিন্তু বাংলাদেশে তারেক রহমান সাহেবের দলের মহাসচিব থেকে আরম্ভ করে পুরো স্ট্যান্ডিং কমিটিটাই আছে, বাংলাদেশ জামাত ইসলাম আছে, আপনারা আছেন, তাই না? তো আপনাদের থেকে অপেক্ষাকৃত নবীন তরুণ যাদের এখনো মনে করেন যে রেজিস্ট্রেশন হয়নি, রেজিস্ট্রেশনটা তো সময় খুব একটা বড় কিছু না, আমি আন্ডারমাইন করছি না, কিন্তু তাদেরকে, তাদের ক্রেডিবিলিটিকে কিংবা তাদের অ্যাকসেপ্টেবিলিটি কোনোটাই আমি চ্যালেঞ্জ করছি না। আমি বলছি এটা যে স্যার যদি তাদের সঙ্গে সে পরিমাণ এক্সেস দিয়ে কথা বলতে পারেন, কিংবা স্যার যখন এন্ডোর্স করেন যে উনি তাদের প্রোডাক্ট, তাই না, আর তারা যদি মনে করেন যে না উনি হলেন গিয়া স্যারের কি বলে কি এটা কি বলবো আমরা, বর্ন চাইল্ড বা এই জাতীয় কিছু, তাই না, ব্রেইন চাইল্ড, মাস্টার মাইন্ড, যাই বলেন না কেন, তো সেক্ষেত্রে এই ধরনের আপনার আমি এটাকে বলবো যে রাজনীতিতে এটা এক ধরনের দেউলিয়ত্বপনা, মানে আপনার সৃষ্টির আগেই আপনি ধ্বংসের একটা তাণ্ডব আপনি দেখাচ্ছেন,
এটা এ ধরনের হওয়া উচিত না, কারণ আমরা পজিটিভলি সব কিছু নিতে চাই। আমরা তাদেরও মনে করেন যে সাফল্য কামনা করি। কারণটা কি, রাজনৈতিক দল তো অনেকগুলোই আছে, আমরা তো সবাইকে দেখেছি। বাংলাদেশের জনগণও মনে করেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা স্পার্কটা দিয়েছে, স্ফুলিঙ্গটা যারা মনে করেন যে দিয়েছে, উত্তপ্ত ভূমিতে যেটা যে মাঠটা তৈরি করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, জামাত ইসলাম বলেন, গণতান্ত্রিক অভিযাত্রায় আরও তো অনেকগুলো রাজনৈতিক দল ছিল যারা এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তারা মাঠটাকে উত্তপ্ত রেখেছিল। এই ভিজাটা কাগজ যদি ভেজা হয়, আপনি যদি মনে করেন যে দেশলাই দিয়ে আগুন জ্বালাতে চান, তাহলে একটু সময় লাগবে। কিন্তু এটা যদি শুকনো থাকে, ওটা যদি উত্তপ্ত থাকে, আপনার দেশলাই মানে যেটা এই যে এনসিবির কথা বলেন বা ছাত্রদের কথা বলেন, তাহলে সেটা খুব সহজে হবে। কখন হবে? ওই যে বিএনপি সহ যারা যুগপৎ আন্দোলনে ছিল, তারা এই মাঠটাকে উত্তপ্ত করে রেখেছিল। সেখানে তাই আগুনের না? স্ফুলিঙ্গটা তো জিনিসটাকে আরো সেক্ষেত্রে সামনে আপনাকে নিয়ে মানে গেছে। স্পার্কটা সহজ হয়েছে। এই জন্য কেউ কাউকে আন্ডারমাইন করার কোনো বিষয় নেই, এটাকে ইতিবাচকভাবেই দেওয়া উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নিরপেক্ষতা হারানোর কিছু নেই তো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু বলেন নাই যে ফেব্রুয়ারির মধ্যে, মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রোজার মধ্যে। উনি কিছু শর্ত জুড়ে দিয়েছেন। হ্যাঁ, আর সেটাই, উনি তো সেটাই। ওনার কথার বাইরে যাননি। উনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের জুন, মধ্যে হ্যাঁ, নির্বাচন এর হতে মধ্যেই পারে। তো আছেন উনি। তো ডিসেম্বরে 1, 2, 3, 4, 5। বরং আমি একটু হতাশ হয়েছি। কোথায় হয়েছে? যখন উনি এপ্রিলের কথা বলেছিলেন, তাই না? মধ্য এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা। আমি তো ধরে নিয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে হবে। আমার তো একটা আশা তো জাগতেই পারে। একটা বিরতি নিয়ে এসে বন্ধুদেরও আশা আছে, আমারও আশা আছে। একটা বিরতি নিয়ে আমরা প্রিন্স ভাইয়েরও আলোচনায় আশা যুক্ত আছে, হচ্ছি। তাই না? আপনারা থাকবেন আমাদের সঙ্গে, দর্শক আপনারাও থাকবেন। আপনারা আছেন জিপিএইচ ইস্পাত নির্মিত রাজকাহনের সঙ্গে। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নির্মিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি পরিবর্তনের ঐকমত্যে ব্যক্তি বা দল কতটা শোধরাবে, এই শিরোনামে। আমি রুহিন হোসেন প্রিন্স একটা কোট করতে চাই। সেটি হচ্ছে গতকালকে একটি আলোচনা সভায় এই যে ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি একটি লাইন বলেছেন, দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক রূপান্তরের জন্য সম্মিলিত শক্তির একটা সমাবেশ ঘটানোর চেষ্টা করছেন উনি। এটা এখনকার যেসব রাজনৈতিক শক্তি আছে তাদের মাধ্যমে করার সম্ভাবনা আমি প্রায় দেখি না। এটা যদি ঐকমত্য কমিশনের সহসভাপতির বক্তব্য হয়, তাহলে ভবিষ্যৎটা কি? না, আমি আপনি একটা আমার বিবেচনায় এই পয়েন্টটাকে আলোচনায় এসেছেন, আমি ধন্যবাদ জানাই। আমি পত্রিকায় যতটুকু পড়লাম, জি। কারণ ওই সভায় আমি ছিলাম না, প্রথম আলো এবং আর একটা যৌথ আলোচনা সভায়, ওটা আমারও দৃষ্টি আকর্ষিত হয়েছে। এখন আমি এটাকে খুব সিম্পল, এটা শোনার সাথে সাথে যে প্রতিক্রিয়া হয়েছে, এখানে আমি সেটাই ব্যক্ত করি। প্রথম কথা, উনি যেটা বলেছেন এটা হয়তো ওনার বিলিভ, কারণ নিজে একটা গবেষক বা রাজনীতি নিয়ে দীর্ঘ ওনার অনেক অবজারভেশন, বইপত্র আছে, তাতে ওইটা মনে করেন। এখন আমার প্রথম অবজারভেশন হচ্ছে, উনি যদি সত্যি সত্যি মনে করেন, তাহলে উনি এখন এই যে ঐকমত্য কমিশন এবং অনেক বেশি যে শ্রম দিচ্ছেন, সেইটা উনি রিথিঙ্ক করতে পারেন যে কেন এটা উনি করছেন। এক কথাটা খুব খোলা মনেই বললাম। দ্বিতীয়ত, ওইটা শোনার সাথে মানে আমার পত্রিকায় পড়ার সাথে আমার প্রতিক্রিয়া হয়েছে, তো উনি এত চিন্তা করেন, তো উনি তো একটা রাজনৈতিক দল করতে পারেন, কোনো সমস্যা নাই তো, তাহলে ভালো হয়। কারণ এটা ঠিকই, ধরেন আমরাও তো অনেক সময় যখন দেখি এই যে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক দল অনেকের কাছ থেকে, ঠিক আমরাও তো আস্থা পাই না, যার জন্য তো আমরা আমাদের মতো দল করে আমাদের কথা বলি। কিন্তু আমরা যে এখন প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে, অন্তত পক্ষে মুক্তিযুদ্ধকে যারা আফোল্ড করে এবং 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান, গণতন্ত্রের ধারাবাহিকতা আফোল্ড করে, আমরা তাদের সাথে অনেক বিষয় তো ঐক্যমত্য করে আগানোর কাজটা করি। এবং এই তো আমাদের বাস্তবতা দেশের, সেইটাকে কত বেশি উন্নত কালচার করতে পারি, কত বেশি ঐক্যমত্য করতে পারি এবং মানুষের কাছে যে আগাবো, সেটাই। তো উনি যদি নিজেই আরো ওইরকম আস্থাহীন হন, সেটা উনি হতেই পারেন। উনি নতুন রাজনৈতিক দল করে উনি যদি আগার দিকে আসে, তা ভালো, আমরা ওনার সাথে একাত্ম হয়ে তখন কাজ করার কথা চিন্তা করবো, সেটাই বলেন যে উচিত। অ্যাকচুয়ালি আলী রিয়াজ তো অনেক দিন থেকে লেখালেখি করেন, ওনার একটা রাজনৈতিক দর্শন চিন্তা উনি বোধ করেন। আমি মনে করি যে ক্রিটিক্যাল ডিসকাশনকে তো আমরা এনকারেজ করা দরকার। এমনি তো আমাদের প্রচলিত রাজনীতির ব্যাপারে তো একটা নেতিবাচক ধারণা তো আছেই, এবং প্রচলিত রাজনীতির যে একটা খারাপ দিক বা আমাদের দুর্বল দিক আছে, সেজন্যই তো একটা পরিবর্তন বা আমরা যে সংস্কারের কথাটা আসলো কেন। সংস্কার যে আমরা শুধু কনসেন্ট্রেট করেছি সংবিধানে, কনসেন্ট্রেট করেছি ইলেকশনে, তা তো না। আমরা কিন্তু বারবার বলছি রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সংস্কার দরকার ছিল, এবং সেটা কিন্তু এই কথাটা কেউ তোলে নাই। প্রথম দিকে যখন ছাত্র আন্দোলন করছিল, মানে 5ই আগস্টের পরে, তখন আমি বললাম তোমরা তো বিভিন্ন জায়গায় ঘেরাও টেরাও করছো, তো পলিটিক্যাল পার্টিগুলো অফিস ঘেরাও করো না কেন? তো ওরা বললো যে কেন? তার মধ্যে ঘেরাও করে বলো যে আপনারা আপনাদের কি মানে সংস্কার করেছেন। তো আলী রিয়াজের এই কথার মধ্যে একটা সংস্কারের বার্তা আছে, বা একটা অনেক সময় হয় না যে
আপনি ওই উল্টো দিক থেকে কথা বললে নিজের ক্ষোভটা বা নিজের একটা চাহিদাটা প্রকাশ পায়। আমাদের দেখেন, এই যে আপনি একটু আগেই বললেন যে জামাত বলল যে নিরপেক্ষতা হারিয়েছে, এর আগে ওই যে নাহিদ বলেছে। তো এই জায়গাটা হচ্ছে আমরা খুব দ্রুত কনক্লুশনে পৌঁছে যাচ্ছি, অথচ কয়েকদিন আগেও আমরা দেখলাম যে জামাত বলছে যে আপনি বিচার করেন, সংস্কার করেন, তারপরে নির্বাচন দেন। তার মানে হচ্ছে মানে প্রধান উপদেষ্টার উপরে তাদের অসীম আস্থা। আর কালকে একটা ঘটনা থেকে কি আস্থা নষ্ট হয়ে যায়? একটা ঘটনা থেকে আমরা এভাবে উল্টে যাব? এটাই তো আমাদের প্রচলিত, আমরা যে দলগুলো করছি, আমাদের যে উইকনেসগুলো আছে এগুলো। এই জন্যই তো আমরা বলছি যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবেন না। কেন বলছি? কেন আমরা আস্থা ভোটের এই যে 70 অনুচ্ছেদকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি? কারণ কোনো না কোনো চেষ্টায় কিছু পরিবর্তন আনা যায় কিনা সেটার জন্য আমরা ভাবছি। তো কথা হচ্ছে ক্রিটিক্যাল ডিসকাশনকে এনকারেজ করা দরকার, আত্মসমালোচনা করা দরকার, এবং আসলে আমাদের রাজনৈতিক দল যদি পরিবর্তন না হয়, সংবিধান দেখেন, সংবিধান আমরা পড়ে পড়ে কি দেশ চালাই? সংবিধানে তো অনেক কথা, সংবিধানে কি রাতের ভোটের কথা আছে? তাও তো রাতের ভোট তো হয়েছে। সংবিধানে কি 400 কোটি টাকা পিয়ন, 400 কোটি টাকা আপনার লুটপাট করবে আর হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে, এগুলো কি আছে আমাদের আইনে? নাই তো। তারপরে তো আমাদের সব প্রচলিত সব কিছু তো আমরা ভঙ্গ করছি। সেই জায়গা থেকে আমি মনে করি, ওই যে ছোটবেলায় দেখতাম এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, এটা প্রিন্স ভাইদের স্লোগান, স্লোগান ছিল, এখনো দেন, কিন্তু এই সমাজ ভাঙতে চান না। আমাদের কথা হচ্ছে যে রাজনৈতিক দলের নেতাকেও 2 বারের বেশি প্রধান থাকতে পারবেন না। যেটা আমাদের সংবিধানেও আছে, আমরা করেছি যে রাজনৈতিক দলের প্রধানও 2 টার্মের বেশি উনি বা 3 টার্মের বেশি উনি থাকতে পারবেন না, এবং একজন রাজনৈতিক দলের যিনি প্রধান উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। যদি উনি প্রধানমন্ত্রী হন তাহলে দলের পদ ছাড়তে হবে। এই ধরনের সংস্কারটা দলগুলোতেও করতে হবে। এই পার্সপেক্টিভে আমি প্রফেসর আলী রিয়াজ যে কথাটা যে উদ্ভূত, ওনাকে তো আমি একজন দার্শনিক হিসাবে বা পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে বিচার করি, যেটা প্রিন্স ভাই একটু তির্যকভাবে বলেছেন যে উনি দল করেন না কেন। আচ্ছা, কয়জন পলিটিক্যাল সায়েন্সের টিচার দল করেছেন? এবং ওনারা তো অ্যাপ্লাইড পলিটিক্স তো ভিন্ন জিনিস। তো সেই জন্য আমরা মনে করি না, কথাটা হচ্ছে যে উনি যদি মনেই করেন না যে এই রাজনৈতিক বন্দোবস্তে তার হবে না, সম্ভাবনা খুব কম, তাহলে আর এত সংস্কার, এত কিছু, এত মিটিং মিছিল করে কি লাভ? না, কথা হচ্ছে দিন শেষে তো আমাদেরকে আশাবাদী হতে হবে মজুমদার সাহেব। দিন শেষে তো আশায় ভরসা করতে হবে। আমরা যদি বলি যে কিছুই হবে না, তাহলে তো হবে না। দেখেন, আমরা কিন্তু আশা ছেড়ে দিয়েছিলাম, সেই জায়গায় ছাত্ররা এসে আমাদেরকে পথ দেখিয়েছে। এবং যে কথাটা আমাদের একটু আগে অসীম ভাই বলেছেন যে দেখেন, মানে খেলাটা তো এমন, আপনি সব করেছেন, আপনি পেপার শুকিয়ে রেখেছেন, কিন্তু দিয়াশলায় জ্বালানোর লোকটাও তো গুরুত্বপূর্ণ। আপনি বল সব এগিয়ে দিয়েছেন, কিন্তু মেসির তো একটা ছোঁয়া তো লাগে, নাহলে তো গোল হয় না। তো এই জায়গাটা, যেটা আমি আবার অসীম ভাইকে সাপোর্ট করি, অসীম ভাইকে আমার খুব পছন্দ যে উনি ব্যালেন্সড কথা বলেন, এই জায়গাটায় আমরা মনে করি আমরা সবাই ভুল করেছি, এবং বিএনপিও প্রচণ্ড ভুল করেছে যে ছাত্রদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা। আবার ছাত্ররা প্রচণ্ড ভুল করেছে যে বিএনপির মতো একটা দল 15 বছর 17 বছর ধরে যারা নদী সাঁতরে আপনার বিক্ষোভ সমাবেশে এসেছে, যারা 3 দিন আগে শীতের মধ্যে বসে থেকে সমাবেশ করেছে না, বিএনপির নেতাদেরকে কিভাবে অফিস থেকে ভেঙে আপনার পুলিশ ধরে ধরে গ্রেফতার করে নিয়ে গেছে না, ইলিয়াস আলীকে গুম করেছে না, মায়ের বুক খালি হয়েছে না, হাজার হাজার মানে ছাত্রদল নেতার, জামাতের নেতার, বিএনপি না। আমরা কেন একজনকে ছোট করব বলেন? এই জায়গাটা কেন আমরা পারি না যে শুধু তার দোষটাই দেখবো? হ্যাঁ, দোষটা তো অবশ্যই দেখবো। বিএনপির মানে বাংলাদেশে সবচেয়ে দোষ যদি বেশি থাকে বিএনপিরই তো আছে। তো সেই জায়গায় আমাকে বলতে হবে যে আমরা একে অপরের প্রতি এই জায়গাটা যদি করতে পারি, তাহলে একটা পরিবর্তন আসতে পারে। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। আমি একটা কথা, নৈরাশ্যে নেই মুক্তি, মানে হতাশা মানে থাকা চলবে না। আমি বলেছি যিনি পরিকল্পনা করছেন তিনিই হতাশ, অপটিমিস্ট হতেই হবে। আরেকটা জিনিস, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই না? সংস্কার যদি আপনি করতে চান, আপনি নিজের আভ্যন্তরীণ সংস্কারটা আগে প্রয়োজন। আপনি যদি মনে করেন যে আমাদের নবীজির কাছে ওই যে একজন প্যারেন্ট এসেছিলেন যে তার ছেলে মিষ্টি খান, তো উনি তো আপনার বলছেন যে আপনি 1 সপ্তাহ পরে আসেন, তাই না? তো উনি তার আগে নিজেকে নিজে নিবৃত করেছেন, তারপরে তিনি ওনার সন্তানের সঙ্গে কথা বলেছেন। তো সে কারণে বলছি যে চ্যারিটি বিগিনস এট হোম। আপনার সংস্কার যদি করতে হয়, আগে নিজেকে বদলান। নিজে যদি আপনি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি সমাজকে বা দলকে কিভাবে পরিবর্তন করবেন? আমরা যত সংস্কারের কথাই বলি, যে
অফকোর্স ব্যক্তি প্রথম কথাটাই তো হচ্ছে একজন। আমরা তো একটা জিনিস দেখুন, ব্যক্তিতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমাদের দেশে, পিতৃতান্ত্রিক পরিবার আমাদের দেশে এটা আছে, এখনো আছে। তো সেক্ষেত্রে এটা থেকে মুক্তির যে উপায়টা, যেটাকে আমরা বলি যে আপনার মানে এটা কি রেনেসাঁস বা আপনার রিফর্ম, যে কথাটাই বলেন না কেন, এটা তো মনে করেন যে একদিনে কখনো সম্ভব না। এটা ধারাবাহিকভাবে বিভিন্ন জন মনে করেন আজকে আমি 1 থেকে 2 এসছি, 3 এসছি, 5 এসছি, 7 এসছি, এরকম করে করে বিভিন্ন মাত্রা আপনি এগিয়ে যাবেন। তো এই জিনিসটাই যে মঞ্জুভাইয়ের কথাটা ভালো লেগেছে, যে এই চর্চাটা তো নিজের মধ্যে আপনি যখন করবেন তখন এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন যদি আগে আপনি করতে চান, তাহলে আপনার নিজের মানসিকতার পরিবর্তনটাই কিন্তু আনতে হবে। আমি একটা কথা বলেছিলাম যে বিচার বিভাগ স্বাধীনতা হয়েছিল আপনার আমাদের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবের সময়, কিন্তু বিচারকরা কি সেটা আপনার ভোগ করছেন না। কারণটা কি? অনেকগুলো সুবিধা অসুবিধার কথা ওনারা চিন্তা করেন, তাই না? খাগড়াছড়ি যেতে চাইবেন না, ঢাকা শহরে থাকবেন, গাড়ি আছে, ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করবেন, স্ত্রীরা কোনো কিন্ডার গার্ডেনে আপনার চাকরি করছেন, তাই না, গেট টুগেদার করছেন। তো এই যে সুযোগ সুবিধা, এই সমস্ত কিছুর মোহ কিন্তু সবাইকে ত্যাগ করতে হবে, ত্যাগ করতেই হবে। ঠিক তেমনইভাবে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন, কর্তা ব্যক্তি যারা আছেন, যারা দলের নীতি নির্ধারক, তারা যেদিন নিজেদের সংস্কারটা করতে পারবেন, তখনই দেখা গেছে যে আপনি একটা মানে পরিবর্তনের যে ধারাটা, সেটার সূচনাটা তখন আপনি দেখতে পাবেন। এর বাইরে কোনোদিন আপনার সম্ভব নয়। যে আর্টিকেল 70 বলেন, সংবিধান, নতুন সংবিধান করেন, পুরনো সংবিধানের আপনার সংযোজন করেন, কোনো কিছুই কোনোটাই জনগণের কল্যাণে আসবে না। যা দিতে পারার কথা সেটা আপনি আপব্রিঙ্গিং বলে, চিলড্রেনের একটা আপব্রিঙ্গিং, মানে সে কোন পরিবার থেকে এসছে, তার মা বাবা তাকে কিভাবে মানুষ করেছেন, কোন পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে সে বেড়ে উঠেছে, কোন স্কুলে সে গিয়েছে, এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করে একজন মানুষের একটা জায়গায় মানে পৌঁছানোর ক্ষেত্রে। এটা আপনার গ্রামের একজন ছেলে, আমি তো জেলেদের স্কুলে জেলেদের বাচ্চাদের সঙ্গে আমি লেখাপড়া করেছি, যে স্কুলে ছাদ ছিল না, কুতুবদিয়া। মঞ্জুভাই তো চিরগং অঞ্চলে, আমার বাবা চাকরি করতেন সেখানে, স্কুলে মনে করেন আপনার ছাদ ছিল না, বৃষ্টি পড়তো, এবং জেলে অধ্যুষিত এলাকা কুতুবদিয়া। তো আমি সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি বিলেতেও পড়ার সুযোগ পেয়েছি। কিন্তু সেটা কিভাবে সম্ভব হয়েছে? যে আমার পরিবার সেভাবে মনে করেন যে আমাকে মেনটেন করেছে। তো আপনি যেখানে থাকেন না কেন, ব্যক্তির পরিবর্তনটা আগে দরকার। একটা বড় বিষয় এটা। আমরা আশায় থাকলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, রুহিন হোসেন প্রিন্স এবং মুজিবুর রহমান মঞ্জু, তিনজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। বিবিসির সঙ্গে থাকবেন।